রংপুর জামায়াতে ইসলামীর সমাবেশে কোটি কোটি টাকার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইলাহি কারবার। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুর জামাতের সমাবেশে যোগ দিচ্ছেন জামাত ইসলামের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন রংপুরে জামাত ইসলামের বিশাল এক সমাবেশের আয়োজন করেছে, যেখানে 60টির মতন এলইডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং 150টি মাইক ব্যবহার করা হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্টর দিয়ে রংপুরে জামাতের এই বিশাল সমাবেশ প্রস্তুতি সম্পূর্ণ করেছে। ইতিমধ্যে সমাবেশের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম তিনি সমাবেশ স্থলে আসতেছেন। এখানে দুজনকে এখানে দাঁড় করান, এখানে দাঁড় করান। কি সুন্দর তোলেন দেখেন মানে হাতটা সরাই দেন। আপনার মাথাটা اللهم آمين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم يا رب العالمين لا تجعلنا دائما أبدا ربنا تقبل منا انك انت السميع العليم سبحان ربك عما يصفون وسلام والحمد لله رب العالمين. আমাদের উত্তরবঙ্গের
আল্লাহ মাফ করে না ছেলে রবন ভাই রবন ভাই ভাই আমরা লাইভে আছে উনি লাইভে আছে তো ভাই সরকারি অত্যাচারে জীবন নির্যাতনের শিকার হয়ে আমি সহ হাজার হাজার লোকের বন্ধুকে আমি মনে করি আবু সাঈদ সেই ব্যক্তি যিনি বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন। আমার বাবা ফাঁসির আসামিকে মুক্ত করার সুযোগ করে দিয়েছে এবং তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ জনগণ সবার সেই সূত্রের মাধ্যমে জনগণের সাথে বাধ্য তিনি সেই সব বাহিনীর জি ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু সেখানে জনসভা করবেন আজকে। তবে আজকে সকালে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তিনি কিন্তু শহীদ আবু সাঈদ যিনি আসলে এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য কিন্তু তিনি আসলে তার বুকের তাজা রক্ত কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ঢেলে দিয়ে কিন্তু তিনি আসলে এই যে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান সেটি কিন্তু ঘটিয়েছিলেন। তিনি সেই কবর জিয়ারতের শেষে তারপরে কিন্তু বিকাল 3টায় জনসভায় যোগ দেবেন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এই যে আপনি একটা বৈষম্যহীন বাংলাদেশ যেটি আসলে আবু সাঈদরা চেয়েছিল এবং আপনারাও কিন্তু আসলে দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, সদ্য কারামুক্ত হলেন, এই যে বৈষম্যহীন একটা বাংলাদেশে এখন আপনার যে পদযাত্রা বা এখন যেভাবে সাধারণ মানুষ তারা কথা বলতে পারতেছে এবং আগে যে আওয়ামী ফ্যাসিস্টরা যেভাবে আসলে মানুষকে নিষ্পেষিত করেছিল, আজকের দিনটা আপনার কাছে কি মনে হচ্ছে আবু সাঈদের কবরের পাশে এসে? আমি ধন্যবাদ জানাই আবু সাঈদের পিতামাতা ভাইদের তারা একটা গর্বিত সন্তান, গর্বিত ভাই পরাজিত করেছে। আবু সাঈদের মৃত্যু বা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমি মনে করি বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। আমরা কথা বলার সুযোগ পেতাম না, গণতন্ত্র নির্বাচিত হয়েছে, আমাদের সীমানা আমাদের সীমান্ত অরক্ষিত ছিল, আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো অধিকার ছিল, আমাদের গণতন্ত্রকে হত্যা না করলেও নিষিদ্ধ না করলেও প্রকারান্তরে 15.5 বছর একদিকে শাসন কায়েম ছিল। সেই ষোলো শাসনের বিরুদ্ধে ছাত্ররাজি গর্জে উঠল বৈষম্যহীন সমাজ করার জন্য। তারই সূচনা করেছে আবু সাঈদ, যিনি বুকে তাজা রক্ত তুলে দিয়েছেন। দিনের ইতিহাস আমি এরকম দেখিনি, তার ছবি আমি এখান থেকে দেখেছি। সে বুক পাতিয়ে দিয়েছিল কিসের জন্য? তার তো কোনো স্বার্থ ছিল না। সে তো মৃত্যুর মাধ্যমে কোনো কিছু অর্জন করতে পারতো না। সে যদি মৃত্যুবরণ না করতে জীবিত থাকতো কী অর্জন করতো? সে দেশের জন্য করেছে, দেশের মানুষের কল্যাণের জন্য করেছে। সে দেখেছে যদি আমি আত্মত্যাগ করি, হয়তো আমার মাধ্যমে যদি আজকে দেশ মুক্ত হয়, যদি স্বাধীন হয়, দেশের জনগণ যদি তার অধিকার ফিরে পায়, তার ভোটের অধিকার যদি ফিরে পায়, সমস্ত অধিকার যদি ফিরে পায়, তাহলে আমি শান্তি পাবো এবং দেশও মুক্ত হবে। আমি এই জন্য মনে করি আবু সাঈদের এই দেশের যে নতুন পরিবর্তন হয়েছে, সে যে আশায় বুকে রক্ত ঢেলে দিয়েছে সেই আশা কিন্তু এখন আমাদের পূরণ হয়নি।
আজকে 10 মাস হয়ে গেল, আমরা সেই আশা পূর্ব দিকে এগিয়ে যাচ্ছি। আমি দেশবাসীকে অনুরোধ করবো, বিশেষ করে আমরা যারা রাজনীতি করি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করি, আমরা নিজেদের আভ্যন্তরীণ দলীয় কোন্দল ভুলে গিয়ে, আমাদের দলীয় স্বার্থ ভুলে গিয়ে আবু সাইদ যে কার রক্ত দিয়েছেন যে বৈষম্যহীন সমাজ কায়েম করার জন্য, গণতন্ত্র পুনরাধিকারের জন্য, ভোটাধিকার পুনরাধিকারের জন্য আমরা যেন একসাথে সেই কাজ করতে পারি, তাহলে আবু সাইদের আত্মশান্তি পাবে, দেশবাসীও এখান থেকে মুক্তি পেতে পারে। জি, যেমনটা শুনছিলেন যে আসলে বাংলাদেশ জামাতে ইসলামী সাবেক জেনারেল সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম যেটি বলছিলেন যে আসলে এটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে আবু সাইদরা যেভাবে জীবন দিয়েছিলেন সেটি যেন বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে যেন আসলে স্মরণ করতে এবং সব মিলে বলি যে আজকে বাংলাদেশ জামাতে ইসলামী একটি জনসভা করে রোডটা ক্লিয়ার করে দেন। এই পাশে একটু প্লিজ প্লিজ ভাই 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 সামনে 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 যান, আমার পিছনের লোক সারা আরে ভাই আপনার একটা আপনার লাইভের জন্য ক্যামেরার সামনে আসা, আপনি সবসময় পেছনে যাবেন, একটা দিন বোঝে না সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত শহীদ আবু সাইদের গর্বিত পিতা জনাব মুকুল হোসেন সহ শহীদের স্বজনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশের দুইজন বীর, যিনি 24-এর গণঅভ্যুত্থানের নায়ক হিসাবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী হিসাবে, আপনাদের গর্বিত সন্তান হিসেবে জীবন দিয়েছে আবু সাইদ। আজকে আমরা আবু সাইদের কবর জিয়ারত করতে পেরেছি, তার সম্মানিত পিতা সহ স্বজনদের সাথে কথা বলার জন্য এসেছেন। আরেকজন বীর, যিনি পতিত স্বৈরাচারের আমলে 14 বছর কারাগারে ছিলেন, যার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, যিনি মৃত্যুকে দেখেছেন, সাক্ষাৎ করেছেন, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে তিনি বেকসুর খালাস লাভ করে এই রংপুর মানুষের গর্ব, ওনার বাড়ি হচ্ছে রংপুরে তারাগঞ্জ এবং বদরগঞ্জ আসনের আমাদের প্রার্থী, আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই, যিনি মজলুম জননেতা, শহীদ পরিবারের সাথে দেখা করার জন্য এসেছেন, শহীদের পিতা এবং ভাইগণ এসেছেন এবং কবর জিয়ারত হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে জনাব এটিএম আজহারুল ইসলাম ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ভাই এই বোমগুলো তো আমরা দিতে পারতাম, আলহামদুলিল্লাহ আপনারা তো এটা পরে তো বক্তব্য নেওয়া পড়লো ভাই, এখানে তো এভাবে নেওয়ার প্রয়োজন পড়ে না। এটা তো কোনো ফর্মাল জনসভা না। আমি ঢাকা থেকে এসেছি, আজকে আমাদের জনসভা আছে রংপুর দিনাজপুর। আলহামদুলিল্লাহ আমাদের সেখানে আপনি যখন বক্তব্য রাখবেন সেখানে আমি বক্তব্য রাখার জন্য সেখানে মূল কথা বলবো। আমি এখানে আবু সাইদের আবু জিয়ারত করার জন্য এসেছি। আবু সাইদ আমি স্মরণ করতে চাই, আমার লাইভ হচ্ছে কি আপনাদের আবু সাইদ যদি এই অত্যাচার না করত এবং সাইদ যদি সবাই কিন্তু করেনি,
স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণ খুশি উঠেছে। বেশিরভাগ ছাত্র যুবক এমনকি শিশু পর্যন্ত কারাগার বিভিন্নভাবে দেখার সুযোগ পেয়েছে যে এই তৎকালীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং যার পরিসমাপ্তি 5ই আগস্ট হয়েছে। আপনারা সবাই জানেন আবু সাঈদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির আসামি থেকে আজকে মুক্ত পেতাম না। আমি চিরকৃতজ্ঞ তার কাছে। আমি শুধু না, হাজার হাজার রাজবন্দী বিনা কারণে যারা বন্দী অবস্থায় ছিলেন তারা মুক্তি পেয়েছে এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্ত হয়েছে এবং সবচেয়ে স্বৈরাচারী সরকার মানুষের জুলুম করার সাথে সাথে আমাদের আলেম ওলামা যারা পীর মাশায়েখ তারা দেশের জনগণকে ধর্ম শিক্ষা দেয়, ধর্মের প্রচার করে, ইসলামের প্রচার করে। তাদের কি অপরাধ ছিল? তারা তো সরকারের বিরুদ্ধে ছিল, তারা ইসলামের পক্ষে ছিল, কিন্তু তাদেরকে হাজার হাজার জঙ্গি সাজিয়ে কারাগারে দেওয়া হয়েছে, অনেকে দেখা হয়েছে, কোনো অপরাধ তাদের নাই। এইভাবে সেই সরকার শুধু গণতন্ত্রের বিরুদ্ধেই ছিল না, দেশের জনগণের বিরুদ্ধেই ছিল না, ভোট কেড়ে নেওয়াই শুধু কাজ ছিল না, তারা ইসলামের বিরুদ্ধেও ছিল। ইসলামকে ধ্বংস করার তারা চেষ্টা করেছে, তারা সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং সেখান থেকে আবু সাঈদ যে দেশটাকে উদ্ধার করেছে তিনি শুধু বীর নন, আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহ তাকে শাহাদত, তার শাহাদত কবুল করুন। আবু সাঈদ কেন জীবন দিলেন? তার কি? তার তো ব্যক্তিগত কোনো কারণ সমস্যা ছিল, তার তো ব্যক্তিগত কারণ সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে দেশে মানুষের ভোটের অধিকার ছিল না, দেশে মানুষ নির্যাতনের শিকার হয়েছে, কথা বলতে পারতো না, লিখতে পারতো না, গণতন্ত্র ছিল না এবং বৈষম্য তো ছিলই এবং সর্বোপরি আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধেও ছিল। তারই বিরুদ্ধেই তার একটা বই প্রকাশে তার জীবন দিয়েছে। তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি সে একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত তুলে বুক পাতিয়ে দিতে পারে, তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে। এই সাহসিকতা পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি। আমরা 15.5 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম সাহসের পরিচয় দিতে পারিনি। আবু সাঈদ একটি স্ফুলিঙ্গ। আবু সাঈদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীতু কাপুরুষ থাকবে না, স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে যে জীবন তোমার মুখে দাঁড়ায় তো কোনো সময় কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবু সাঈদ প্রমাণ করার মাধ্যমে সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে। তাই আমি আপনার এই আজকের এই কবর জিয়ারতের মাধ্যমে আপনাদের কাছে মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি। আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই, আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি। সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। এবং আবু সাঈদের পিতা তিনি এখন বৃদ্ধ মানুষ, তিনি অনেক কষ্টে আছেন। আমরা কিন্তু আপনাদের মাঝে বলতে চাই, আমরা আসি, তাদেরকে দোয়া করি, ছবি তুলে নিয়ে চলে যাই, আর তাদের কোনো খোঁজখবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় পাশ করলে পিতার পাশে দাঁড়ায় থাকতো, আমাদের জাতির দায়িত্ব আছে তার আবু সাঈদের মতো তার পিতার পাশে দাঁড়ানো, তার পরিবারের দাঁড়ানো। আমরা যে ছবি তুলি ফটোসেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তার আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তারা সুখে বসবাস করতে পারবে। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল যে শুধু আবু সাঈদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম কাতারে শহীদ এবং তার নেতৃত্বেই এরপরে লাখো তরুণ সেখানে ঝাঁপিয়ে পড়ছিল এবং আমরা দেখেছি যে হাজার হাজার শহীদ, হাজার হাজার যুবক সেখানে শহীদ হয়েছে, বিভিন্ন বয়সের লোক শহীদ হয়েছে। আপনারা কি শুধু আবু সাঈদের জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখানে আসে, সব শহীদ কি তার এই যে দেশের দায়বদ্ধতা থেকে আপনারা যারা গণতন্ত্র ফিরে পেলাম আমরা, সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন কিনা, আপনারা যে সকল শহীদের প্রতি সুবিচার হচ্ছে কিনা? আমি, আপনারা তো জানেন যে আমি জেল থেকে বেরোলাম তো অল্প কিছু আগে। আমি এসে আমার দলের নেতাদের কাছে শুনেছি, আপনি যারা শুনেছি, আবু সাঈদকে তো একটা আমরা আইকন মনে করি, যার ফলে আমরা সবাই সেখানে আসি। কিন্তু এর অর্থ এই নয় যে আবু সাঈদই আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার জীবন তরুণ যুবক দিয়েছে, শুধু তরুণ না, যুবক বাচ্চা সব যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে বলতে পারি আমরা তাদের সবার বাড়ি দেওয়ার চেষ্টা করেছি, অনেককে আমরা তারা ঘর বাড়ি তৈরি করতে চেষ্টা করেছি, আর্থিক সাহায্য করেছি, যারা পঙ্গু ছিলেন তার পঙ্গুত্ব থেকে যাতে সুস্থ হতে পারে তার ব্যবস্থা করেছি। এবং আমি জানি না অন্য রাজনৈতিক দল করেছি কিন্তু করে না থাকে আপনার মাধ্যমে আমি সবাইকে আহ্বান করবো, এটা একক কোনো দলের কাজ না, ব্যক্তি কাজ না, এটা সামষ্টিকভাবে আমাদের কাজ, সর্বোপরি এটা রাষ্ট্রের কাজ। আজকে সরকার কিন্তু কারা, সরকার তো রাজনৈতিক সরকার না, আবু সাঈদের রক্তের গলা আন্দোলনের সুফল যেটা তারাই আছে দেশ, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি, তাতে করে তারা সরকারই হবে।
যারা আবু সাইদ সহ হাজার হাজার আমাদের এই আন্দোলন শহীদদের দেশকে মুক্ত করেছেন তাদের সবার পাশে যাওয়া। স্যার আরেকটি প্রশ্ন, এই যে জনসভা হবে দীর্ঘ 17 বছর পরে, এই জনসভা থেকে বাংলাদেশ জামাত ইসলামী কি ধরনের বার্তা দিতে চায় এবার? এটা তো আপনাকে অপেক্ষা করতে হবে। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমরা জনসভায় ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে বাংলাদেশ জামাত ইসলামী সাবেক জেনারেল সেক্রেটারি উনি যেটি বলছিলেন যে আসলে যে সুপ্রিয় দর্শক, রংপুর জামাতের আজকের সমাবেশের সম্পূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।